নমস্কার সকলকে, আমি নীলাঞ্জন আর আপনারা শুনতে চলেছেন হুতম প্যাচার নকশার দ্বিতীয় স্কেচ, যার নাম কলিকাতার বারোয়ারি পূজা। কিন্তু স্কেচটি শুরু হওয়ার আগে হুতম প্যাচার নকশা সম্বন্ধে আরো দু একটি কথা। যদিও আমরা হুতম প্যাচার নকশার আমাদের প্রথম পোস্টে হুতম প্যাচার নকশা সম্বন্ধে কিছু এর মধ্যেই বলেছি, কিন্তু আজ দ্বিতীয় পর্বের শুরুতে মনে হয় হুতম প্যাচা এবং হুতম প্যাচার নকশা সম্বন্ধে আরও কিছু বলা যেতেই পারে। কালীপ্রসন্ন সিংহের অসাধারণ সৃষ্টি এই হুতম প্যাচার নকশা এক অনন্য সমাজচিত্র। চড়ক পার্বণের রঙ্গ, বারোয়ারির নামে সমকালীন সমাজের দুর্নীতি, মরা ফেরা, ছেলে ধরা, মিউটিনি, সাত পেয়ে গরু, দরিয়াই হুজুগের ব্যঙ্গ প্রসঙ্গ, বিচিত্র বুজরুকির নমুনা, হঠাৎ অবতার পদ্মলোচন দত্তের শ্লেষতিক্ত উপাখ্যান, রামলীলার হট্ট উৎসব এবং তৎকালীন রেলওয়ের অতি বাস্তব চিত্র, হুতমের নকশা থেকে এরা কেউই বর্জিত হয়নি। প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রকাশিত হওয়ার 4 বছর পরে যখন হুতম প্যাচার নকশা আবির্ভূত হয়, তাতে যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল তা এক কথায় প্রায় অভূতপূর্ব। যা আমি আগেও বলেছি যে আলালের ঘরের দুলাল একটি গদ্য কাহিনী ছিল, কিন্তু হুতম প্যাচার নকশা তার মধ্যে কোনো কাল্পনিকতার স্থান ছিল না বললেই চলে। দুঃসাহসী কালীপ্রসন্ন সিংহ কোথাও কোথাও বাস্তব নামধাম বজায় রেখে, কোথাও আবার সামান্য আবরণ রেখে তিনি অনেক তথাকথিত বিখ্যাত ব্যক্তির খাঁটি চরিত্রটি পাঠকের সামনে তুলে ধরেছিলেন। এ তো গেল হুতম প্যাচার নকশার কথা। এবারে কিছু হুতম সম্বন্ধে বলা যাক। জোড়াসাঁকোতে দেওয়ান নন্দলাল সিংহের একমাত্র পুত্র ছিলেন কালীপ্রসন্ন সিংহ। তিনি জন্মেছিলেন 1840 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। তার শিক্ষা প্রথমে হয় হিন্দু কলেজে এবং পরে গৃহশিক্ষকের কাছে। কালীপ্রসন্ন সিংহ বানিয়েছিলেন বিদ্যোৎসাহিনী সভা। বিদ্যোৎসাহিনী সভার পক্ষ থেকে মধুসূদন দত্তকে সম্বর্ধনা দেওয়া হয় 12ই ফেব্রুয়ারি 1861 সালে। ওই সভার উদ্যোগেই রেভারেন্ড লংকেও সম্বর্ধনা দেওয়া হয়। হুতম প্যাচার নকশা ছাড়াও কালীপ্রসন্ন সিংহ লিখেছিলেন বাবু নাটক, বিক্রম উর্বশী, সাবিত্রী সত্যবান, মালতী মাধব, বঙ্গেশ বিজয় এবং মহাভারতের অনুবাদ। সে যুগে তিনি ছিলেন এক অসাধারণ দেশপ্রেমীও। তিনি বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রবর্তন সমর্থন করেছিলেন। তিনি বহু বিবাহ নিরোধে সহযোগিতা করেছিলেন। নীল দর্পণের মামলায় তিনি পাদ্রী লংয়ের জরিমানার টাকা দিয়েছিলেন। তৎকালীন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষ দূরীকরণের জন্য দান করেছিলেন। এমন বহু সমাজ হিতৈষীর কাজ তিনি তার সারা জীবন করেছিলেন। 1870 সালের 24শে জুলাই কালীপ্রসন্ন সিংহের অকাল মৃত্যু হয়। আসুন আমরা এখন পড়তে থাকি হুতম প্যাচার নকশা। শুরু হচ্ছে হুতম প্যাচার নকশার দ্বিতীয় স্কেচ, কলিকাতার বারোয়ারি পূজা। কলিকাতার বারোয়ারি পূজা শুরু হচ্ছে বেগার্স বুশ নাটকের একটি লাইন দিয়ে। এলিজাবেথীয় ইংরেজিতে লাইনটি এভাবে পড়া যেতে পারে, and these what name or title year the bearer I speak of all, যার অর্থ হলো যেই হোক না কেন আমি সবাইকেই বলছি, শৌখিন চড়ক পার্বণ শেষ হলো বলেই জানো দুঃখে সজনে খাড়া ফেটে গেলেন। রাস্তার ধুলো ও কাঁকরেরা অস্থির হয়ে বেড়াতে লাগলো। ঢাকিরা
ঢাক ফেলে জুতো গড়তে আরম্ভ করলে। বাজারে দুধ সস্তা হল। এতদিন গয়লাদের জল মেশাবার অবকাশ ছিল না। গন্ধবেনে ভালুকের রো বেচতে বসে গেলেন। ছুতরেরা গুলদার ঢাকাই উড়ুলিতে কাঠের কুচো বাঁধতে আরম্ভ করলে। জন্মফলারে যজমেনে বামুনেরা আদ্যশ্রাদ্ধ বাৎসরিক স্বপিণ্ডীকরণ টাকতে লাগলেন। তাই দেখে গর্মি আর থাকতে পারলেন না। ঘরে আগুন, জলে ডোবা ও ওলাউঠো প্রভৃতি নানা রকম বেশ ধরে চারিদিকে ছড়িয়ে পড়লেন। রাস্তার ধারের খোড়ের দোকান পচা নিচু ও আবে ধরে গেল। কোথাও একটা কাঁটালের ভুতুড়ির ওপর মাছি ভ্যান ভ্যান করছে। কোথাও কতগুলো আবের আঁটি ছড়ানো রয়েছে। ছেলেরা আঁটি ঘষে ভেপু করে বাজাচ্ছে। মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় চিতকুরের বড় রাস্তা কলারের পাতের মতো দেখাচ্ছে। কুটিওয়ালারা জুতো হাতে করে বেশ্যালয়ের বারান্দার নিচে আর রাস্তার ধারের বেনের দোকানে দাঁড়িয়ে আছেন। আজ ছকর মহলে পোহা 12। কলকাতার কেরাঞ্চি গাড়ি বেতো রুগীর পক্ষে বড় উপকারক। গ্যালবনিক শকের কাজ করে। সেকেলে আসমানি দোলদার ছক্কর যেন হিন্দু ধর্মের সঙ্গে সঙ্গেই কলকাতা থেকে গা ঢাকা হয়েছে। কেবল দু একখানা আজও খিদিরপুর, ভবানীপুর, কালীঘাট আর বারাসাতের মায়া ত্যাগ করতে পারেনি বলেই আমরা কখন কখন দেখতে পাই। 4 আনা 4 আনা লালদিঘি তেরজারি, এসো গো বাবু, ছোট আদালত বলে গাড়োয়ানেরা শৌখিন সুরে চিৎকার করছে। নবধাগমনের বউয়ের মতো দু এক কুঠিওয়ালা গাড়ির ভিতর বসে আছেন, সঙ্গী জুটছে না। দু একজন গভর্নমেন্ট অফিসের কেরানি গাড়োয়ানদের সঙ্গে দরের কষাকড়ি করছেন। অনেকে চোটে হেঁটেই চলেছেন। গাড়োয়ানেরা হাসি টিটকিরির সঙ্গে, তবে ঝাঁকা মুটে যাও, তোমাদের গাড়ি চড়া কর্ম নয়, কমপ্লিমেন্ট দিচ্ছে। 10টা বেজে গেছে। ছেলেরা বই হাতে করে রাস্তায় হো হো করতে করতে স্কুলে চলেছে। মৌতাতি বুড়োরা তেল মেখে গামছা কাঁধে করে আফিমের দোকান ও গুলির আড্ডায় জমছেন। হেঁটো ব্যাপারীরা বাজারে বেচাকেনা শেষ করে খালি বাজরা নিয়ে ফিরে যাচ্ছে। কলকাতা শহর বড়ই গুলজার। গাড়ির হররা সহিসের পইস পইস শব্দ কেঁদো কেঁদো ওয়েলার ও নরম্যান্ডিতে টাপেতে রাস্তা কেঁপে উঠছে। বিনা ব্যাঘাতে রাস্তায় চলা বড় সোজা কর্ম নয়। বীরকৃষ্ণ দাঁর ম্যানেজার কানাইধর দত্ত একখানা নিমখাসা রকমের ছক্কর ভাড়া করে বারোইয়ারি পুজোর বার্ষিক শ্রাদ্ধে বেরিয়েছেন। বীরকৃষ্ণ দা কেবলচাঁদ দাঁর পুষ্যপুত্তুর। হাটখোলায় গদি, 10-12টা খন্দমালের আড়ত, বেলেঘাটায় কাঠের ও চুনের 5খানা গোলা, নগদ 10-12 লাখ টাকা দাদন ও চোটায় খাটে। কোম্পানির কাগজেরও মধ্যে মধ্যে লেনদেন হয়ে থাকে। 12 মাস প্রায় শহরেই বাস, কেবল পুজোর সময় 10-12 দিনের জন্য বাড়ি যেতে হয়। একখানি বগি, একটি লাল ভেলার, একটি রাঁড়, 2টি তেলি মশায়ে, গড়পাড়ে বাগান ও 6 এক ভাউলে দাভা আয়েশ ও উপাসনার জন্য নিয়ত হাজি। বীরকৃষ্ণ দাঁ শ্যামবর্ণ, বেটে খেটে রকমের মানুষ, নেয়াপাতি রকমের ভুঁড়ি, হাতে সোনার তাগা, কোমরে মোটা সোনার গোট, গলায় একছড়া সোনার দুনরি হার, আহ্নিকের সময় খেলবার তাসের মতো চাটালো সোনার ইষ্টি কবচ পরে থাকেন। গঙ্গা স্নানটি প্রত্যহ হয়ে থাকে। কপালে, কণ্ঠায় ও কানে ফোঁটাও থাক যায় না। দা মহাশয় বাংলা ও ইংরেজি নাম সই করতে পারেন ও ইংরেজ খদ্দের আসা যাওয়ায় 2-4টে ইংরেজি কোম্পানির কন্ট্যাক্টে কম আইসো, গো যাও প্রভৃতি 2-একটা ইংরেজি কথাও আসে। কিন্তু দা মহাশয়কে বড়
কাজকর্ম দেখতে হয় না? কানাইধন দত্তই তাঁর সব কাজকর্ম দেখেন। দামশাই টানা পাখায় বাতাস খেয়ে, বগি চড়ে আর এসরাজ বাজিয়েই কাল কাটান। 12 জনে একত্র হয়ে কালী বা অন্য দেবতার পূজা করার প্রথা মড়ক হতে সৃষ্টি হয়। ক্রমে সেই অবধি মা ভক্তি ও শ্রদ্ধার অনুরোধে ইয়ার দলে গিয়ে পড়েন। মহাজন, গোলদার, দোকানদার ও হেটোরাই 12 ইয়ারি পূজার প্রধান উদ্যোগী। সংবৎসর যার যত মাল বিক্রি ও চালান হয়, মন পিছু 1 কড়া, 2 কড়া বা 5 কড়ার হিসাবে 12 ইয়ারি খাতে জমা হতে থাকে। ক্রমে 2-1 বৎসরের দস্তুরি 12 ইয়ারি খাতে জমলে মহাজনদের মধ্যে বর্ধিষ্ণু ও ইয়ার গোছের শৌখিন লোকের কাছেই ওই টাকা জমা হয়। তিনি 12 ইয়ারি পুজোর অধ্যক্ষ হন। অন্য চাঁদা আদায় করা, চাঁদার জন্য ঘোরা ও 12 ইয়ারি সং ও রং তামাশার বন্দোবস্ত করা তারই ভার হয়। এবার ঢাকার বীরকৃষ্ণ দাঁই 12 ইয়ারির অধ্যক্ষ হয়েছিলেন। সুতরাং দা মহাশয়ের আম্মক্তার কানাইধন দত্তই 12 ইয়ারির বার্ষিক সাধা ও আর কাজের ভার পেয়েছিলেন। দত্তবাবুর গাড়ি রুনু রুনু ছুনু ছুনু করে নুড়িঘাটা লেনের এক কায়স্থ বড় মানুষের বাড়ির দরজায় লাগল। দত্তবাবু তড়াক করে গাড়ি থেকে লাফিয়ে পড়ে দারোয়ানদের কাছে উপস্থিত হলেন। শহরের বড় মানুষদের বাড়ির দারোয়ানেরা খোদ হুজুর ভিন্ন নদের রাজা এলো খবর নদারক। হরির বকশিস, দুর্গোৎসবের পার্বণী, রাখি পূর্ণিমার প্রণামী দিয়েও মন পাওয়া ভার। দত্তবাবু অনেক ক্লেশের পর 4 আনা কোবলে এক দারোয়ানকে বাবুকে এতলা দিতে সম্মত করলেন। শহরের অনেক বড় মানুষের কাছে কর্জ দেওয়া টাকার সুদ বা তাঁর পৈতৃক জমিদারি কিনতে গেলেও বাবুর কাছে এতলা হলে, হুজুরের হুকুম হলে লোক যেতে পায়। কেবল 2-1 জায়গায় অবারিত দ্বার, এতে বড় মানুষদেরও বড় দোষ নেই। ব্রাহ্মণ পণ্ডিত, উমেদার, কন্যাদায়, আইবুড়ো ও বিদেশি ব্রাহ্মণ ভিক্ষুকদের জ্বালায় শহরে বড় মানুষদের স্থির হওয়া ভার। এদের মধ্যে কে মৌতাতের টানাটানির জ্বালায় বিব্রত, কে যথার্থ দায়গ্রস্ত, এবিটেবিট করলেও তার সিদ্ধান্ত হয় না। দত্তবাবু আধ ঘন্টা দরজায় দাঁড়িয়ে রইলেন। এর মধ্যে 10-12 জনকে পরিচয় দিতে হলো তিনি কিসের জন্য হুজুরে এসেছেন। তিনি 2-1টা বেয়াড়া রকমের দারোয়ানি ঠাট্টা খেয়ে গরম হচ্ছিলেন। এমন সময় তাঁর 4 আনা দাদুনে দরোয়ান ঢিকুতে ঢিকুতে এসে তাঁরে সঙ্গে করে নিয়ে হুজুরে পেশ করলে। পাঠক, বড় মানুষদের বাড়ির দারোয়ানের কথায় এইখানে আমাদের একটি গল্প মনে পড়ে গেল, সেটি না বলেও থাকা যায় না। বছর 10-12 হলো এই শহরের বাগবাজার অঞ্চলের এক ভদ্রলোক তাঁর জন্মতিথি উপলক্ষে গুটিকতক ফ্রেন্ডকে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করেন। জন্মতিথিতে আমোদ করা হিন্দুদের পক্ষে ইংরেজদের কাপি করা প্রথা নয়। আমরা পুরুষ পরম্পরা জন্মতিথিতে গুড় দুধ খেয়ে, তিল বুনে, মাছ ছেড়ে, যার যেমন প্রথা, নতুন কাপড় পরে, প্রদীপ জেলে, শাঁখ বাজিয়ে, আইবুড়ো ভাত খাবার মতো কুটুম্ব বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে ভোজন করে থাকি। তবে আজকাল শহরের কেউ কেউ জন্মতিথিতে বেতর গোছের আমোদ করে থাকেন। কেউ শেটের কোলে 60 বৎসরে পদার্পণ করে আপনার জন্মতিথির দিন গ্যাসের আলুর গেট, নাচ ও ইংরেজদের খানা দিয়ে চহলের একশেষ করেন। অভিপ্রায়, আপনারা আশীর্বাদ করুন আর 60 বছর এমনি করে আমোদ করতে থাকুন। চুলে ও গোঁফে কলব দিয়ে, জরির জামা ও হীরের কণ্ঠি পরে নাচ দেখতে থাকুন। প্রতিমা বিসর্জন, স্নানযাত্রা ও রথে বাহার দিন। অনেকের জন্মতিথিতে বাগান টের পান যে আজ বাবুর জন্মদিন।
নেমন্তন্নদের গা সারতে অফিসে 1 সপ্তাহ ছুটি নিতে হয়। আমাদের বাগবাজারের বাবু সে রকমের কোনো দিকেই যাননি। কেবল গুটি কতক ফ্রেন্ডকে ভালো করে খাওয়াবেন, এই তাঁর মতলব ছিল। এদিকে ভোজের দিন নেমন্তন্নেরা এসে একে একে জুটলেন। খাবার দাবার সকলই প্রস্তুত হয়েছিল, কিন্তু সেদিন সকালে বাদলা হওয়ায় মাছ পাওয়া যায়নি। বাঙালিদের মাছটা প্রধান খাদ্য, সুতরাং কর্মকর্তা মাছের জন্য বড়ই উদ্বিগ্ন হতে লাগলেন। নানা স্থানে মাছের সন্ধানে লোক পাঠিয়ে দিলেন, কিন্তু কোনো রকমেই মাছ পাওয়া গেল না। শেষ একজন জেলে একটা 10-12 ওজনের রুই মাছ নিয়ে উপস্থিত হল। মাছ দেখে কর্মকর্তার আর খুশির সীমা রইল না। জেলে যে দাম বলবে তাই দিয়ে মাছটি নেওয়া হবে মনে করে জেলেকে জিজ্ঞাসা করলেন, বাপু, এটির দাম কি নেবে? ঠিক বলো, তাই দেওয়া যাবে। জেলে বললে, মশাই, এর দাম 20 ঘা জুতো। কর্মকর্তা 20 ঘা জুতো শুনে অবাক হয়ে রইলেন। মনে করলেন জেলে বাদলা পেয়ে মদ খেয়ে মাতাল হয়েছে, নয়তো পাগল। কিন্তু জেলে কোনো ক্রমেই 20 ঘা জুতো ভিন্ন মাছটি দিবে না, এই তার পণ হল। নিমন্তন্নে বাড়ির কর্তা ও চাকর বাকরেরা জেলের এ আশ্চর্য দাম শুনে তারে কেউ পাগল, কেউ মাতাল বলে ঠাট্টা মস্করা করতে লাগল। কিন্তু কোনো রকমেই জেলের গো ঘুচল না। শেষে কর্মকর্তা কি করেন, মাছটি নিতেই হবে। আস্তে আস্তে জেলেকে 20 ঘা জুতো মারতে রাজি হলেন। জেলেও অম্লান বদনে পিঠ পেতে দিল। 10 ঘা জুতো জেলের পিঠে পড়বা মাত্র জেলে, মশাই, একটু থামুন, আমার একজন অংশীদার আছে, বাকি 10 ঘা সেই খাবে। আপনার দরোয়ান দরজায় বসে আছে, তারে ডেকে পাঠান। আমি যখন বাড়ির ভিতরে মাছ নিয়ে আসছিলাম, তখন মাছের অর্ধেক দাম না দিলে আমারে ঢুকতে দিবে না বলেছিল, সুতরাং আমিও অর্ধেক বখরা দিতে রাজি হয়েছিলাম। কর্মকর্তা তখন বুঝতে পারলেন জেলে কি জন্য মাছের দাম 20 ঘা জুতো চেয়েছিল। দরওয়ানজিকে দরজায় বসিয়ে আর অধিকক্ষণ জেলের দামের বখরার জন্য প্রতীক্ষা করতে থাকতে হলো না। কর্মকর্তা তখনই দরওয়ানজিকে জেলের 20 ঘার অংশ দিলেন। পাঠক বড় মানুষেরা, এই উপন্যাসটি মনে রাখবেন। হুজুর 1.5 হাত উঁচু গদির উপরে তাকিয়ে ঠেস দিয়ে বসেছিলেন, গা আদুর। পাশে মুন্সিমশাই চশমা চোখে দিয়ে পেশকারের সঙ্গে পরামর্শ করছেন। সামনে কতগুলো খোলা খাতা ও 1 জুড়ি চোতা কাগজ। আর একদিকে 5 জন ব্রাহ্মণ পণ্ডিত বাবুকে ক্ষণজন্মা, যোগভ্রষ্ট বলে তুষ্ট করবার অবসর খুঁজছেন। গদির 20 হাত অন্তরে 2 জন বেকার উমেদার ও বৃদ্ধ কন্যাদায় কাঁদো কাঁদো মুখ করে ঠিক বেকার ও কন্যাদায় হালতের পরিচয় দিচ্ছেন। মশাহেরা খালি গায়ে ঘুরমুর করছেন, কেউ হুজুরের কানে কানে 2-4 কথা করছেন। হুজুর ময়ূরহীন কার্তিকের মতো আড়ষ্ট হয়ে বসে রয়েছেন। দত্তবাবু গিয়ে নমস্কার করলেন। হুজুর বারোয়ারি পূজার বড় ভক্ত। পূজার কদিন দিবারাত্র বারোয়ারি তলাতেই কাটান। ভাগ্নে, মোসায়েব, জামাই ও ভগ্নিপতিরা বারোয়ারির জন্য দিনরাত শশব ব্যস্ত থাকেন। দত্তবাবু বারোয়ারি বিষয়ক নানা কথা কয়ে হুজুরি সাবস্ক্রিপশন 1000 টাকা বিদেয় নিলেন। পেমেন্টের সময় দাওয়ানজি শতকরা 2 টাকার হিসাবে দস্তুরি কেটে নেন। দত্তজা ঘর পোড়া কাঠের হিসাবে ও দাওয়ানজিকে খুশি রাখবার জন্য তাতে আর কথা কইলেন না। এদিকে বাবু বারোয়ারি পূজার করাত্রি কোন কোন রকম পোশাক পরবেন তার বিবেচনায় বিব্রত হলেন। কানাইবাবু বারোয়ারি বই নিয়ে না খেয়ে বেলা 2টো অবধি নানা স্থানে ঘুরলেন। কোথাও কিছু পেলেন, কোথাও মস্ত টাকা সই মাত্র হল, আদায় হবে না তার ভয় নাই। কোথাও গলাধাক্কা, তামাশা ও ঠোনাটা ঠানাটাও সইতে হল। 20 বছর পূর্বে কলকাতার বারোয়ারির চাঁদা সাধারা প্রায় দ্বিতীয় অষ্টমের পেয়াদা ছিলেন। ব্রহ্মোত্তর জমির খাজানা সাধার মতো লোকের উনুনে পা দিয়ে টাকা আদায় করতেন। অনেক চোটের কথা কয়ে বড় মানুষদের তুষ্ট করে টাকা আদায় করতেন।
একবার এক বারোয়ারির পাণ্ডারা এক চক্ষুকানা এক সোনার বেনের কাছে চাঁদা আদায় করতে যান। বেনেবাবু বড়ই কৃপণ ছিলেন। বাবার পরিবার অর্থাৎ মাকে ভাত দিতেও কষ্টবোধ করতেন। তামাক খাবার পাতের শুকনো নলগুলি জমিয়ে রাখতেন। 1 বৎসর হলে ধোপাকে বিক্রি করতেন, তাতেই পরিবারের কাপড় কাচার দাম উসুল হতো। বারোয়ারি অধ্যক্ষেরা বেনেবাবুর কাছে চাঁদার বই ধরলে তিনি বড়ই রেগে উঠলেন ও কোনো মতে 1 পয়সাও বারোয়ারিতে বাজে খরচ করতে রাজি হলেন না। বারোয়ারির অধ্যক্ষেরা ঠাউরে ঠাউরে দেখলেন, কিন্তু বাবুর বাজে খরচের কিছুই নিদর্শন পেলেন না। তামাকগুলি পাকিয়ে কোম্পানির কাগজের সঙ্গে বাক্স মধ্যে রাখা হয়। বালিশের ওয়ার, ছেলেদের পোশাক বেনেবাবু অবকাশ মতো সহস্তেই সেলাই করেন। চাকরদের কাছে একজন বুড়ো উড়ে মাত্র তামাকের গুল, মুড়ো খেংরার দিনে 2 বার নিকেশ নেওয়া হতো। ধুতি পুরনো হলে বদল দিয়ে বাসন কিনে থাকেন। বেনেবাবুর 30 লক্ষ টাকার কোম্পানির কাগজ ছিল, এ সওয়ায় সুদ ও চোটায় বিলক্ষণ 10 টাকা আসত, কিন্তু তার 1 পয়সা খরচ করতেন না। খাঁটি টাকায় মাকু চালিয়ে যে রোজগার করতেন, তাতেই সংসার নির্বাহ হতো। কেবল বাজে খরচের মধ্যে একটা চক্ষু, কিন্তু চশমায় 2খানি পরকলা বসানো। তাই দেখে বারোয়ারির অধ্যক্ষেরা ধরে বসলেন, মশাই, আপনার বাজে খরচ ধরা পড়েছে। হয় চশমাখানির 1খানি পরকলা খুলে ফেলুন, নয় আমাদের কিছু দিন। বেনেবাবু এ কথায় খুশি হলেন। অনেক কষ্টে 2টি সিকি পর্যন্ত দিতে সহমত হয়েছিলেন।